শেখ হাসিনার হুকুমেই গণহত্যা, জড়িত আসাদুজ্জামান খান, আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল, জিয়াউল আহসান সহ 13 জনকে হাজির। আওয়ামী লীগ নিষিদ্ধের অফিসিয়াল ডকুমেন্টস এখনো পায়নি ইসি, জানিয়েছেন সিইসি। জনমনে স্বস্তি থাকলেও অনুশোচনা নেই দলটিকে, বলছেন প্রেস সচিব। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়েই স্বাস্থ্য খাতের 25% উন্নতি সম্ভব, বলেছেন প্রধান উপদেষ্টা। সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের নির্দেশনা এবং উস্কানি সহ 5 অভিযোগে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দমনে নির্বিচার হত্যাযজ্ঞ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সোমবার স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে 5 অভিযোগে অভিযুক্ত করা হয়। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন 14 জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে 1500 জনকে হত্যা, 25,000 জনকে আহত, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, আহতদের হাসপাতালে নিতে ও চিকিৎসায় বাধা দেওয়ার মতো নৃশংস অপরাধ সংগঠিত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রায় 1,500 লোককে হত্যা করা হয়েছিল। এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী 25,000-এর অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল। এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল। এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল। আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে তাদেরকে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি। আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়, এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন, তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায়, গ্যাংগ্রিন হয়, কেটে ফেলতে হয়, সেরকম ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এরকম সরাসরি তথ্য প্রমাণাদিও আমাদের তদন্ত সংস্থা পেয়েছে, যেটা আমাদের কাছে দাখিল করেছে। এসব ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সরাসরি সংশ্লিষ্টতাও উঠে আসে প্রতিবেদনে। প্রতিবেদন বিচার বিশ্লেষণ শেষে আন্তর্জাতিক মান বজায় রেখে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন,
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না। গেজেট না পাওয়া পর্যন্ত পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। সোমবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গ্যাজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সকল দলের সাথে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বলেন, এত হত্যা গুম খুনের পরেও দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। তাদের নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য কোথাও কোনো প্রতিবাদ হয়নি। এছাড়াও সাংবাদিকতার কি ব্যর্থতার জন্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে তা নিয়েও একটি আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়ে সরকারের বক্তব্য বিস্তারিত তুলে ধরেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। আপনি দেখেন 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরও বেশি, 2000-এর মতো। তো 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? সাংবাদিকদের মত প্রকাশ যেন প্রাতিষ্ঠানিক হয়। ফ্যাসিবাদের উত্থানে সাংবাদিকতার ব্যর্থতা নিয়েও তদন্তের জন্য জাতিসংঘকে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়ার কথা জানান শফিকুল আলম। সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক নেতাদের অসততার সমালোচনাও করেন প্রেস সচিবের দায়িত্ব পাওয়া এই সিনিয়র সাংবাদিক। আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে। ভালো, আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে, আছে না? এই কাজগুলো কারা করেছে অনেক ক্ষেত্রে। এছাড়া বাংলাদেশি বিভিন্ন টিভি চ্যানেল ভারতে প্রচার বন্ধ করাকে নেক্কারজনক বলে উল্লেখ করেন শফিকুল আলম। তবে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার কথা সরকার ভাবছে না বলেও জানান তিনি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপিকে শেষ করার চক্রান্তের অংশ হিসেবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, 17 বছর যাদের কাছে নির্যাতিত হয়েছি তাদের পুনর্বাসন করব, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসে করে। এনসিপির নেতারা কেন এই নিয়ে কথা বলছে না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন মির্জা আব্বাস। তিনি আরো বলেন, জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার নেই এই সরকারের। বিএনপি দেশকে গাজা বানাতে চায় না। অন্তর্বর্তী সরকার অনিরপেক্ষ দাবি করে তিনি বলেন, সরকার অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করতে কাজ করছে। প্রশ্ন তোলেন, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল কেন করিডোর নিয়ে কথা বলছে না? বিএনপিকে চাইলেই কেউ শেষ করতে পারবে না বলেও জানান মির্জা আব্বাস। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, আমাদের পরিবার পরিজনকেও
সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়েই স্বাস্থ্য খাতের 25 ভাগ উন্নতি সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একে অপরকে দোষারোপ না করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সমস্যাগুলোর প্রতিকার করার উপর জোর দিয়েছেন তিনি। আগের আমলের সবকিছু ভুলে চিকিৎসকদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সিভিল সার্জন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন হওয়ার জন্য একে অপরকে দোষ না দিয়ে উন্নতি করতে হবে। দেশের ভেতরে মহা পরিবর্তন হয়েছে, 1000 বছরেও এমন পরিস্থিতি আসবে না, সেই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে, শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করব। তিনি বলেন, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার বড় অভাব, আন্তরিকতা দিয়েই অনেকখানি এগিয়ে নেওয়া সম্ভব। দুর্নীতি কমিয়ে তা কাজে লাগানোর তাগিদ দেন। দুর্নীতি এক জিনিস কি ছিল, কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি, সেটুকু যদি কাজে লাগাতে পারি, যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ এর কারণে আমরা করেছি, এখন সেই সুযোগও চলে গেছে, আমরা এর মধ্যে নেই। চিন্তা করেন কি করতে পারেন, এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না, আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। এটা সুযোগ এবং আমি পারি। স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে, আমরাও সম্মান করছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোষাধ্যক্ষকে অযোগ্য ও অবৈধ দাবি করে অবিলম্বে তাদেরকে বহিষ্কার চেয়েছেন জুলাইতে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসের সামনে সকালে মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। বৈষম্যের প্রতিবাদে যারা জীবন দিয়েছে তাদের সঙ্গেই বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তাদের। শস্যের মধ্যেই ভূত রয়েছে মন্তব্য করে দাবি না মানা হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরের পদত্যাগের দাবি জানানো হয়। তারা বলেন, তিনি কোনো শহীদ পরিবারের সদস্য নন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও হিসেবে শহীদ পরিবারের কাউকে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। ফাউন্ডেশনে শহীদদের নাম ব্যবহার করলেও এর নেতৃত্বে এমন ব্যক্তিদের বসানো হয়েছে যারা শহীদ পরিবারের কেউ নন এবং তাদের নিয়োগের পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাব ও স্বার্থ। জুলাই ফাউন্ডেশন হলো শহীদদের জন্য, আহতের জন্য। তাহলে আজকে কেন স্বৈরাচার এখানে বসবে? ওনার কোনো অধিকার নাই এখানে বসার। ছেলেরা রক্ত দিছে দেশের জন্য, এই স্বৈরাচার বসার জন্য না। আমি বলবো যে সর্ষের মধ্যেই ভূত। খোদ যমুনাতেই আওয়ামী ফেস্টিভ্যাল লুকিয়ে আছে, ইভেন পুরো ইন্টারিমের মধ্যে আওয়ামী ফেস্টিভ্যাল লুকিয়ে আছে, সচিবালয়ে আওয়ামী ফেস্টিভ্যাল লুকিয়ে আছে। আমরা কি করে মানে এখন পর্যন্ত আমরা প্রকৃত বা সত্য উদ্ঘাটন করে প্রকৃত বিচারটা আশা করতে পারি? আমাদের নতুন সিইও সহ যিনি আসছেন উনি আমাদের শহীদ পরিবারের কেউ না, উনি আমাদের বহিরাগত, উনি আমাদেরকে ওন করতে পারবে না, ধারণ করতে পারবে না, লালন করতে পারবে না। এখানে একজন শহীদ পরিবারের ফাউন্ডেশনে ছিল, তাকে অব্যাহতি দিয়ে নতুন এক দোষরকে নিযুক্ত করা হয়েছে। যে কেন দুইজনকে আমরা টার্গেট করছি? সে স্বৈরাচারের দোষর,
এখন প্রমাণিত। আর যেহেতু সে সিও, যেহেতু শহীদ পরিবারের কেউ না, আমরা মনে করি শহীদ পরিবারের আবেগ অনুভূতি বোঝার জন্য একজন শহীদ পরিবারেরই যোগ্য লোককে এখানে দেওয়া উচিত। যে আওয়ামী লীগ আমাদের 2000-এর অধিক মায়ের সন্তানদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে, এর পরেও কেন এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে একজন দোসরকে ট্রেজারার হিসাবে নিয়োগ দেওয়া হলো? এই সিও এবং এই ট্রেজারের অপসারণ চাই। সুন্দরবনের নদীপথে বিএসএফ ও ভারতীয় নৌবাহিনীর পুশিন করা 75 বাংলাদেশি সহ 78 জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। রবিবার রাতে তাদের হস্তান্তর করা হয়। তাদের অনেকেই অসুস্থ, কারো কারো শরীরে নির্যাতনের চিহ্নও রয়েছে। আজ তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। তাদের বেশিরভাগেরই বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। পুশিন করা একাধিক ব্যক্তি জানান তারা সকলেই ভারতের গুজরাটের সুরাট বস্তিতে থাকতেন এবং ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন। 26 এপ্রিল তাদের বস্তি ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন এবং ওই দিনই রাতে তাদের আটক করা হয়। তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন জানান তাদের মা বাবা বাংলাদেশি, তাদের জন্ম গুজরাটে। বাংলাদেশকে অস্থিতিশীল করতেই রাজনৈতিক উদ্দেশ্যে ভারত এই সময়ে পুশিনের মতো ঘটনা ঘটাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধানের উপর জোর দেন তারা। পুশিনের মতো ঘটনা কমাতে সীমান্ত ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করার পরামর্শ বিশ্লেষকদের। আহমেদ সরওয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সৈয়দ আমানুল্লাহ। পাক ভারত যুদ্ধের ডামাডোলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে উত্তেজনা চললেও বাংলাদেশের সীমান্তে পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারত। সম্প্রতি খাগড়াছড়ি, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কিছু পুশিনের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও অবশ্য বাংলাদেশের বাধা পেয়ে পিছু হটেছে ভারত। আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি অন্যত্র সরাতেই অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যে তার যে ধারাবাহিক যেই আচরণ, তারই একটা বহিঃপ্রকাশ এটা, এবং আমরা হয়তো এখনকার কনটেক্সট এটাকে বোঝার চেষ্টা করছি। আরেকটা হতে পারে যে যেহেতু এখন মানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটা অনেক টালমাটাল, কাশ্মীর ইস্যু নিয়ে হয়তো মানে এইটার একটা সুযোগ সে নিজে নেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশের সাথে তার সীমান্তের অনেক বড় একটা সীমান্ত, এই সীমান্তে তার যেই মানে ইরেগুলার মাইগ্রেন্টস নিয়ে তার যেই মানে লার্জার যে প্রপাগান্ডা, সেটাকে সে হয়তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। মোদী সরকারের রাজনৈতিক যে স্খলনটা ঘটছে সেটাকে তিনি রিকভার করার জন্য যেটা করে বরাবরের মতোই বিভিন্ন নির্বাচনের আগে, এমনকি আমাদের দেশের নির্বাচনের আগে যে এক একটা ঘটনা ঘটায়, ইন্টারনাল যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে তাদের জনমত তাদের পক্ষে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আমার মনে হয়। তার মধ্যে এটাও একটা। পাশাপাশি আমাদের এখন যে অবস্থা, আমরা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা পলিটিক্যালি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট না। সো তারা চাচ্ছে এটাকে একটু ডিস্টেবিলাইজ করতে, কারণ সত্যি কথা বলতে তাদের পছন্দের সরকার তো ছাত্র জনতা উৎখাত করে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নজরদারিও এ ধরনের ঘটনা রুখতে পারে। ডিপ্লোম্যাটিক কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, যেই প্রসেসে ভারত থেকে এই লোকগুলোকে পুশিং করা হচ্ছে সেটা অবশ্যই এটা একটা আমার মনে হয় না ইন্টারন্যাশনাল ল এটাকে পারমিট করে। শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে তো এটা সমাধান হবে না। এটার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমার যতগুলো কনসার্ন রেলিভেন্ট গভর্নমেন্ট মিনিস্ট্রি আছে এবং এজেন্সি আছে, সবগুলো চ্যানেলে আমাদেরকে চেষ্টা করতে হবে। সীমান্ত সুরক্ষা করার জন্য আমাদের যতটুকু কার্যকরী ভূমিকা নেওয়ার অলরেডি নিয়েছে, বাট আরেকটু কী বলে মানে আরেকটু গুরুত্ব দিয়ে বা আরেকটু কঠিনভাবে সুরক্ষা করাটা উচিত, যাতে আর কেউ পুশিং করতে না পারে। বিশ্লেষকদের মতে পুশব্যাক করার চেয়ে পুশিং যাতে করতে না পারে সেদিকে তৎপর থাকাটাই আপাতত উত্তম ব্যবস্থা। বাংলাদেশ আর ভারতের সীমান্তগুলো একদম। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজারের উন্নয়ন ও বাজারকে শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রভাব এখনও দৃশ্যমান হয়নি বাজারে। সাম্প্রতিক শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতিতে গতকাল রবিবার 5 নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যদিও দেশের 2 পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বৃদ্ধির প্রবণতা নেই। বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকলেও দিনের শুরু থেকেই দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে প্রধান সূচকের উৎফলন দেখা যায়নি। ডিএসইতে লেনদেনের প্রথম 10 মিনিট সূচকের ঊর্ধ্বমুখী দেখা গেলেও এরপর ব্যাপক ওঠানামা শুরু হয়।
ভারত পাকিস্তানের যুদ্ধে দেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছিল আতঙ্ক। এর ফলে দেশের শেয়ার বাজারে ঢালাও দরপতন দেখা দেয়। বিদ্যমান শেয়ার বাজারের পরিস্থিতিতে বাংলাদেশের কার্যক্রম পরিচালনাকারী যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিকে সরকারের মালিকানা রয়েছে সেগুলো দ্রুত বাজারে আনার ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শেখ হাসিনার হুকুমে গণহত্যা জড়িত আসাদুজ্জামান খান, আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালের প্রতিবেদন দাখিল, জিয়াউল আহসান সহ 13 জনকে হাজির। আওয়ামী লীগ নিষিদ্ধের অফিসিয়াল ডকুমেন্টস এখনো পায়নি ইসি, জানিয়েছেন সিইসি। জনমনে স্বস্তি থাকলেও অনুশোচনা নেই দলটিতে, বলেছেন প্রেস সচিব। সদিচ্ছা থাকলেও বর্তমান সুবিধা দিয়ে স্বাস্থ্য খাতের 25 ভাগ উন্নতি সম্ভব, বলেছেন প্রধান উপদেষ্টা। সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।